ট্রাম্পের শুল্ক ঘোষণায় বিশ্বব্যাপী শেয়ার বাজারে ধস, অর্থনৈতিক মন্দার আশঙ্কা। ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ, বাস, ট্রেন, লঞ্চে নেই ভোগান্তি। দেশি বিদেশি পর্যটকের ভিড় সুন্দরবনে, মৌলভীবাজার ও রাঙামাটিতেও বেড়েছে দর্শক। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদের সাথে আছি আমি আকবর হোসেন সুমন। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ ঘোষণার পর টালমাটাল বৈশ্বিক শেয়ার বাজার। করোনা পরবর্তী গেল ৫ বছরের মধ্যে সবচেয়ে বড় দরপতন ঘটেছে। ওয়াল স্ট্রিট মার্কেট থেকেও উধাও কমপক্ষে $2 ট্রিলিয়ন। কমেছে মার্কিন ডলারের দামও। এ অবস্থায় শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের অনেক দেশে অর্থনৈতিক মন্দার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। দুলি মল্লিকের রিপোর্ট। বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানি অ্যাপল, মার্কিন এই বহুজাতিক কোম্পানি আইফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েড স্মার্টফোন, ল্যাপটপ সহ নানা প্রযুক্তি পণ্যের ৯০% তৈরি করে চীন, ভিয়েতনাম ও ভারতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ ঘোষণার পরদিনই এই কোম্পানির শেয়ার ৯% কমে যায়। আর্থিক ক্ষতি $3 বিলিয়ন। শুধু এই একটি কোম্পানি নয়, ট্রাম্পের শুল্ক আরোপের প্রভাব পড়েছে পুরো বৈশ্বিক শেয়ার মার্কেটে। করোনা পরবর্তী সময়ে গেল ৫ বছরে একদিনে সবচেয়ে বড় দরপতনের শিকার খোদ ওয়াল স্ট্রিট। মার্কিন শেয়ার বাজার থেকে উধাও কমপক্ষে $2 ট্রিলিয়ন। ৬ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে মার্কিন ডলার। ঝুঁকির কারণে অনেক বড় বড় প্রতিষ্ঠান বিনিয়োগ তুলে নিচ্ছে। এ অবস্থায় শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের অনেক দেশই অর্থনৈতিক মন্দার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক আজ। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হতে চলেছে। প্রেস সচিব জানিয়েছেন, বাংলাদেশ ও ভারত সরকার প্রধানের মধ্যে শুক্রবার বৈঠক হবে। তিনি জানান, বৃহস্পতিবার বিমস্টেক সম্মেলনে নৈশ ভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশল বিনিময় করেন। ঈদের ছুটি শেষ হতে না হতেই রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। তবে এবার ফিরতি যাত্রায় অন্যবারের মতো তীব্র ভিড় কিংবা চাপ লক্ষ্য করা যাচ্ছে না। ট্রেন, বাস ও লঞ্চ সব মাধ্যমেই তুলনামূলক স্বস্তিতে ফিরছেন যাত্রীরা। গত কয়েক বছর ধরে ঈদের পরে ঢাকায় ফেরার পথে স্টেশনে ও বাস টার্মিনালে তীব্র ভিড় লেগেই থাকত। কিন্তু এবারের চিত্র খানিকটা ভিন্ন। কমলাপুর রেল স্টেশনের যাত্রীরা স্বাভাবিকভাবেই ট্রেন থেকে নামছেন। ট্রেনগুলোর শিডিউলও মোটামুটি ঠিক আছে, ফলে বাড়তি বিড়ম্বনায় পড়তে হচ্ছে না কাউকে। একই রকম চিত্র সদরঘাট লঞ্চ টার্মিনালেও স্বাচ্ছন্দ্যেই ঢাকায় ফিরছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। দর্শক, এ বিষয়ে আরও খবর জানবো। কমলাপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সিরাত আল মুস্তাকিম নিশান। নিশান, কমলাপুর রেল স্টেশনের অবস্থা কেমন দেখছেন? যাত্রীদের যাতায়াতে কোনো ভোগান্তি বা কোনো রকমের সমস্যা তারা বলছেন কিনা? বিভিন্ন জায়গা থেকে যারা ঢাকাতে ফিরছেন তাদের ভিতরে অন্যবারের তুলনায় এবার কিন্তু একটু স্বাচ্ছন্দ্য দেখা যাচ্ছে। তারা বলছেন কোনো ধরনের বিড়ম্বনা ছাড়াই কিন্তু তারা ঢাকাতে ফিরছেন। যদিও নিজের ছুটির আরো কয়েকদিন বাকি আছে, সেই ছুটিকে সামনে রেখে কিন্তু দু-একদিন আগেই মানুষজন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ফিরছেন। এবং আমরা যে চিত্র দেখছি, সকাল থেকে পর্যন্ত প্রায় ৬টার মধ্যে ট্রেন কিন্তু কমলাপুর রেল স্টেশনে এসেছে এবং ঠিক সময়ে এসেছে। ২ মিনিটের যে ডিলের বিষয়টা আছে সেটা নর্মালি হয়ে থাকে।
খুব বেশি লেট করে ট্রেনগুলো ছাড়তে হয়, অর্থাৎ যথাসময়ে ছাড়ছে এবং যথাসময়ে কিন্তু স্টেশনে এসে পৌঁছাচ্ছে। এবং একই চিত্র আমরা দেখেছি সদরঘাট লঞ্চ টার্মিনালে, সেখানে কিন্তু যাত্রীরা বলছেন তারা লঞ্চ টার্মিনালে সেখানেও কিন্তু যাত্রীরা বলছেন তারা স্বাচ্ছন্দ্যেই ঢাকাতে ফিরতে পারছেন। অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু যারা ঢাকামুখী আছে বা ঈদ যাত্রার পরে ঈদের যে ছুটি, একটা লম্বা ছুটি, সেই ছুটির পরে যারা ঢাকাতে আবারও কর্মব্যস্ততায় ফিরে আসছেন তাদের ভিতরে কিন্তু আমরা স্বাচ্ছন্দ্য দেখতে পেরেছি বা তারা স্বস্তিতেই মোটামুটি ফিরছে বলেই তারা বলছেন আমাদেরকে। অন্যান্য যে সমস্যা বা কোনো ধরনের সমস্যা, টিকিট পেতে সমস্যা বা কোনো ধরনের ভোগান্তি, সেগুলো কিন্তু খুব বেশি তারা পোহায়নি এমনটি কিন্তু জানাচ্ছে। তাই সব মিলিয়ে কিন্তু বলা যায় যে আসলে অন্যান্য বারের তুলনায় যে ঈদের পরে ঢাকাতে ফেরত আসার সময় যে বিড়ম্বনা যাত্রীরা পোহান, এবার কিন্তু সেই বিড়ম্বনা অন্যান্য বারের তুলনায় অনেকাংশেই কম। নিশান, আপনাকে ধন্যবাদ। দর্শক, কমলাপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী নিশান, জানাচ্ছিলেন যাত্রীদের যাতায়াতের খবর। এদিকে সড়ক পথেও স্বাচ্ছন্দ্যে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। সকাল থেকেই রাজধানীর প্রবেশ পথগুলোতে ভিড়। বেসরকারি চাকরিজীবী ও ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষ রাজধানীতে ফিরছেন। তবে সড়ক পথে ঢাকায় ফিরতে তেমন ভোগান্তিতে পড়তে হয়নি বলে জানিয়েছেন তারা। সরকারি চাকরিজীবীদের ছুটি বেশি হওয়ায় শনিবার থেকে রাজধানীতে ফেরার চাপ বাড়ার কথা বলছেন বাস মালিক ও শ্রমিকরা। তবে বিভিন্ন কারণে যারা ঈদে গ্রামের বাড়ি যেতে পারেননি তারা এখনও রাজধানী ছাড়ছেন। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সেই সুযোগটা নিচ্ছেন অনেকে। ঈদের লম্বা ছুটিতে দেশি বিদেশি পর্যটকের ভিড় সুন্দরবনে। চায়ের রাজধানী মৌলভীবাজার ও পার্বত্য জেলার রাঙামাটির বিভিন্ন পর্যটন স্পটে বেড়েছে পর্যটক। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদের ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে সুন্দরবনে। স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে ছুটে এসেছেন ভ্রমণ পিপাসুরা। সুন্দরবনের করমজল ছাড়াও হারবাড়িয়া, কটকা, কচিখালী ও আন্ধারমানিক সহ অন্যান্য স্পটেও পর্যটকরা এসেছেন ছুটি কাটাতে। আমার খুব ইচ্ছা ছিল যে সুন্দরবন খুব কাছ থেকে দেখবো। ছুটিতে আসার আনন্দ হলো, সবাই একসাথে আসলাম। সবচেয়ে ভালো এখানকার পরিবেশ, যে বন জঙ্গলটা, এটাই সবচেয়ে ভালো লাগে। খোলা বাতাস, বুক ভরে নিঃশ্বাস নেওয়ার যে প্রশান্তি একটা আর কি, সেটা এখানে আসলে মানে বোঝা যায়। সংশ্লিষ্টরা বলছেন এতে রাজস্ব বাড়বে পর্যটন খাতে। সুন্দরবনেও প্রচুর লোক দেখা যাচ্ছে, আমরা সেভাবে প্রস্তুত আছি। পর্যটক যারা আসবে তাদেরকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করছি, আমরা ইনশাআল্লাহ করেও যাব। মৌলভীবাজারেও পর্যটকদের ঢল নেমেছে, এতে খুশি হোটেল ও রিসোর্ট মালিকরা। ফ্যামিলিরে নিয়ে আসলাম, এই একটু ঘুরলাম, আড্ডা। রাঙামাটির বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। ভালো লাগছে, এখানে অনেক মজা করতেছি, ঘুরে খুব ভালো লাগলো। যান্ত্রিক জীবন থেকে মুক্তি হয়ে একটা জায়গা ঘুরতে আসাটা, এটাই একটা অন্যরকম মজা। তাপদাহ উপেক্ষা করে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করছেন ভ্রমণ পিপাসুরা। মাসুম আল ইসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, সংবাদে নিচ্ছি ছোট্ট বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে 112 ফিলিস্তিনি নিহত। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। মহাসড়কের খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছেন সাভার প্রতিনিধি শাহেদ জুয়েল। শাহেদ, রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ, মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? শাহেদ, আপনি শুনতে পাচ্ছেন? দর্শক, আমরা শাহেদ, আপনার সাথে আমরা পরবর্তীতে আবারও যোগাযোগ করব। ধন্যবাদ। দর্শক, শাহেদ যুক্ত হয়েছিলেন, সংযোগটি আমরা বিচ্ছিন্ন পেয়েছি, পরবর্তীতে তার সাথে আবার আমরা যোগাযোগ করব। ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস আজ। এদিন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক তৎকালীন কর্নেল এমজি ওসমানী পিস্তল থেকে গুলি ছুড়ে প্রতিরোধ যুদ্ধের আনুষ্ঠানিক সূচনা করেন। 1971 সালের 4 এপ্রিল হবিগঞ্জের মাধবপুরের তেলিয়াপাড়া চা বাগানের
ডাকবাংলোয় বিদ্রোহী বাঙালি সেনা কর্মকর্তাদের বৈঠক আহ্বান করা হয়। এতে উপস্থিত ছিলেন তৎকালীন কর্নেল MG ওসমানী, কর্নেল MA রব বীরোত্তম, তৎকালীন মেজর জিয়াউর রহমান, মেজর AK-M শফিউল্লাহ সহ সেনা কর্মকর্তারা। বৈঠকে প্রাথমিকভাবে দেশকে 4টি সেক্টরে ভাগ করে সেক্টর কমান্ডারদের দায়িত্ব প্রদান, যুদ্ধের পরিকল্পনা গ্রহণ ও প্রতিরোধ যুদ্ধের আনুষ্ঠানিক সূচনা করা হয়। তেলিয়াপাড়া চা বাগান বাংলোকে ঘোষণা করা হয় সেনা সদর দফতর। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ট্রাম্পের শুল্ক ঘোষণায় বিশ্বব্যাপী শেয়ার বাজারে ধস, অর্থনৈতিক মন্দার আশঙ্কা। ঈদ শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ, বাস ট্রেন লঞ্চে নেই ভোগান্তি। দেশি বিদেশি পর্যটকের ভিড় সুন্দরবনে, মৌলভীবাজার ও রাঙামাটিতেও বেড়েছে দর্শক। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/21etv চ্যানেলে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ। 21-এর সাথেই থাকুন।